এই অসঙ্গতিগুলো তারা যখন বোর্ড অফ গভর্নেন্স বিশ্ববিদ্যালয়ের 2024 সালের মে মাসে 2024 মে মাসে যখন এই ইনভেস্টিগেশন কমিটি রিপোর্টটা তারা বোর্ড অফ গভর্নেন্স বিশ্ববিদ্যালয়ের 11তম বোর্ড অফ গভর্নেন্সে সাবমিট করে, তখন বোর্ড অফ গভর্নেন্স তাদের এই ইনভেস্টিগেশন কমিটি রিপোর্টটা দেখে তারা মতামত দেয় যে না, এখানে কিছু বিষয় স্পষ্টভাবে আসা দরকার। তারা 5টা পয়েন্ট জুড়ে দেয় ইনভেস্টিগেশন কমিটিকে যে আপনারা এই স্পেসিফিক্যালি এই 5টা পয়েন্টের অ্যান্সার আমাদেরকে দেন, আমাদেরকে সামনে নিয়ে আসেন ইনভেস্টিগেশন করে, দেন আমরা ডিসিশনে পৌঁছান। পরবর্তীতে সেই 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল এরকম যে প্রশ্ন যে ফাঁস হয়েছে, ফাঁস হওয়া প্রশ্নের কোনো কপি কারোর কাছে আছে কিনা, পরীক্ষার আগে কেউ এই প্রশ্নের হার্ড কপি বা সফট কপি কোনো কিছু পেয়েছে কিনা, বা কারোর সাথে পরীক্ষা কেন্দ্রিক টাকা পয়সার লেনদেনের কোনো কপি বা কোনো ডকুমেন্টেশন আমাদের কাছে আছে কিনা, এরকম কোনো বিষয় যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে এই বিষয়গুলো আপনারা সামনে নিয়ে আসেন। এবং এই ইনভেস্টিগেশন কমিটিতে আরো 2 জন মেম্বারকে অ্যাড করে তারা অধিকতর তদন্ত করার জন্য তাদেরকে সুপারিশ করে। পরবর্তীতে মনির স্যারের যে ইনভেস্টিগেশন কমিটি তারা পুনরায় তদন্ত করে এবং তদন্ত করে 2024 সালের জুলাই মাসে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি রিপোর্ট সাবমিট করে, যে রিপোর্টে তারা স্পেসিফিক্যালি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেয়। এবং তাদের কমিটির সুপারিশটা ছিল এরকম যে যেহেতু প্রশ্ন ফাঁসের কোনো এভিডেন্স কোথাও পাওয়া যায় নাই, যাদের প্রশ্ন ফাঁস হলে তারা যারা পরীক্ষার্থী তাদেরকে প্রশ্ন পেতে হবে, তাদের হাতে প্রশ্ন পৌঁছাইতে হবে, এরকম কোনো এভিডেন্স বা কোনো ডকুমেন্ট কারোর কাছে নাই, এরকম কোনো ডকুমেন্টস তারা দিতে পারে না। সেকেন্ড কথা হচ্ছে প্রশ্ন যে ফাঁস হয়েছে টাকা পয়সার কোনো লেনদেন হোক বা যে কোনো আর্থিক লেনদেন হোক, যে কোনো লেনদেন হোক, এমন কোনো কপি তাদের কাছে নেই, কোনো ডকুমেন্ট তারা পায় নাই। ইভেন তো একটা ভিডিও ফুটেজ তখন লিক হয়, যে এই ভিডিও ফুটেজ থেকে দেখিয়ে বলা হয় যে এখানে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে ডাক্তার জাহিদ এবং ডাক্তার ফয়সালের। উল্লেখ্য বিষয় হচ্ছে ওই দিন 15/10/2023 সালের ঘটনা। ওই দিন ডাক্তার জাহিদ ডাক্তার ফয়সাল দুজনই কোশ্চেন মডারেশনের প্রাইমারি মডারেশন প্যানেলে ছিলেন। একটি বিষয় গুরুত্বপূর্ণ, প্রাইমারি মডারেশনে কিন্তু ফাইনাল মডারেশন না, এরপরও কোশ্চেনের একটা মডারেশন হয়। ওই দিন প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য মডারেশন কমিটির মেম্বার ছিলেন 2 জনই, তারা তাদের কাজটুকু করছিলেন ওইখানে। কিন্তু সেটাকেই বিশ্ববিদ্যালয়ের একটি মহল সেই কাজের অংশটুকুকে আপনার ক্লিপ করে সেই ভিডিওটা এডিট করে আলটিমেটলি এটা ফেসবুকে এমন ভাবে প্রচার করা হয়েছে যেন ওইখানে দেখে মনে হচ্ছে যে প্রশ্ন ফাঁসের একটি ঘটনা ঘটেছে। আর কি বিষয় আপনি বললেন যে ডাক্তার শরফুদ্দিনের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। বিষয়টি হচ্ছে ডক্টর শরফুদ্দিনের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল, কিন্তু কোন অভিযোগটি কতটুকু প্রমাণিত হয়েছে সেটার ব্যাপারে আমি অবগত না। যেহেতু তার ব্যাপারে একটা নেগেটিভ পারসেপশন আছে, সুতরাং সেই বিষয়টিকেই আলটিমেটলি আমাদের নিয়োগের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে না, এত বড় একটা নিয়োগ, সেখানে অবশ্যই কোনো দুর্নীতির দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু দফায় দফায় ইনভেস্টিগেশন করার পরেও যখন কোনো মানে কোনো দুর্নীতি বা কোনো অনিয়মের বিষয় যখন সামনে না আসে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিন মোহাম্মদ স্যারের সময় সিদ্ধান্ত নিয়েছিল যে নিয়োগটি তারা পরবর্তী সিন্ডিকেট একটা মৌখিক সিদ্ধান্ত হয়েছিল যে 5ই আগস্ট একটা সিন্ডিকেট হবে, সেই সিন্ডিকেট এটা ক্লিয়ার করার কথা ছিল। কিন্তু আলটিমেটলি যেহেতু 5ই আগস্ট সিন্ডিকেটটা হয় নাই উদ্ভূত পরিস্থিতির কারণে, সুতরাং পরবর্তী বিষয়ে আর কি লেনদেন। তো আমাদের মেইন বক্তব্যটা এটাই যে আমরা তো চাকরি প্রার্থী, আমরা আমাদের মেধার পরিচয় দিয়ে 3টা ফেজে আলটিমেটলি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তারপরও কেন আমাদেরকে বারবার এই একটা মিথ্যা অভিযোগের বেসিসে আমাদেরকে বারবার কেন যেতে হচ্ছে? যেখানে একটা বিষয় 3টা ইনভেস্টিগেশন হয়েছে, হাইকোর্টে একটা রিট হয়েছে, যে রিটটা উপযুক্ত প্রমাণাদির অভাবে খারিজ হয়েছে, তারপরেও আমাদেরকে বারবার এই জিনিসটা ফেস করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখছি এখন তারা একটা টোটাল একটা স্বেচ্ছাচারী আচরণ করতেছে আমাদের সাথে। কিরকম আমরা তাদের সাথে দফায় দফায় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আমরা বসার চেষ্টা করেছি, আমরা তাদেরকে আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি। লাস্ট তৎকালীন ভিসি স্যারের সাথে আমরা কথা বলি, বর্তমান ভিসি স্যারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তিনি আমাদেরকে বলেছেন যে তা কিছু করার নাই, তোমাদের মন চাই তোমরা আদালতে যেতে চাও। এই ধরনের স্বেচ্ছাচারী আচরণ, আমরা তো ভিকটিম, আমরা তো এখানে আলটিমেটলি যারা চাকরি প্রার্থী আছে আমাদের তো আলটিমেটলি পরীক্ষার যতগুলো প্রসিডিউর হয়েছে আমাদের পার করে আসতে হয়েছে, কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি নয়। এবং এই জিনিসটা আমরা আগের সাবেক ভিসি সাইদুর রহমান স্যার, তার আগে কিছু দিন মোহাম্মদ স্যার সবার সময় আমরা দেখেছি যে তাদের একটা অনীহা কাজ করছে আমাদের প্রতি, আমাদের সাথে আলোচনা করার ব্যাপারে। ইভেন তো যে কাগজপত্রগুলো আমরা যে ডকুমেন্টগুলো কালেক্ট করেছি, আমরা যার বেসিসে বলতে পারছি যে না আলটিমেটলি এখানে কোনো অনিয়ম হয় নাই, এবং যে যুক্তিগুলো আমরা উপস্থাপন করছি তারা সেই যুক্তির সম্মুখীন হতে নারাজ। আমরা এই ইনভেস্টিগেশন কমিটির যে সভাপতি আবুল কালাম আজাদ স্যার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের একটা হাস্যকর উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? তিনি বলেছেন যে না, এটা নিয়ে তৎকালীন সময় অনেক পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে, অভিযোগ হয়েছে। আমরা বলেছি স্যার যদি অভিযোগ থেকে থাকে আপনি সেটা সামনে আনুন, অভিযোগটা প্রমাণ করার চেষ্টা করুন। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়ে থাকে আপনার সামনে যে ব্যবস্থা নেন। আর যদি মানে অভিযোগে কারা অভিযুক্ত, সবাই তো এত বড় একটা নিয়োগ, সবাই তো প্রশ্ন পেয়ে এখানে আসে না, কারা স্পেসিফিক্যালি প্রশ্ন পেয়েছে আপনি সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। সে আমাকে বলেছে যে সে আমাকে হযরত লূত আলাইহিস সালামের একটি গল্প শুনিয়েছে যে একটি সম্প্রদায়ের কিছু অংশ কলুষিত ছিল, আল্লাহ তাআলা তাকে পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিল। তার এই যুক্তির খাতিরে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে পুরো সম্প্রদায় মানে আমাদের পুরো নিয়মটাই বাতিল হবে।
এটা টোটালি তার মতো জায়গা থেকে একটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যদি এই ধরনের কথাবার্তা বলেন উইদাউট এনি এভিডেন্স, এটা আমাদের মতো জুনিয়র চিকিৎসকদের কাছে আসলে একটি শঙ্কার কারণ যে আমরা কোন দেশে বাস করছি, আমরা কাদেরকে আমাদের সিনিয়রদের হিসেবে, কারা আমাদের মেন্টর হিসেবে কাজ করছি। তারা শুধুমাত্র চেয়ার সদস্য পোস্টে থেকে যদি এই ধরনের আচরণ করে, তাদের কাছে যদি চেয়ারটাই সবকিছু হয়, তাহলে আলটিমেটলি এই দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের চিকিৎসা সেবাটা কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে আসলে আমরা আসলেই শঙ্কিত। এবং পরবর্তী আমাদের যারা জুনিয়র তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা দ্বিতীয়বার চিন্তা করবেন, বা গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা দ্বিতীয়বার চিন্তা করবেন যে আপনাদের সন্তানকে যে আপনারা মেডিকেল কলেজে ভর্তি করাচ্ছেন এদের ভবিষ্যৎটা কি বা কোন দিকে যাচ্ছে।